হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে বায়োকাস্টের সেকেন্ড এপিসোডে ওয়েলকাম। এর আগের দিন আমরা রক্ত ও সঞ্চালন অধ্যায়ের শ্বেত রক্তকণিকা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব অণুচক্রিকা দিয়ে। এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের শুধু বাংলা টার্মটুকু শিখলেই হবে না, সাথে আমাদের ইংলিশ টার্ম অবশ্যই শিখতে হবে। অণুচক্রিকার ইংলিশ টার্ম হচ্ছে প্লেটলেট বা থ্রোম্বোসাইট। তোমাদের অবশ্যই এটা জানতে হবে। আসো আমরা এখন অণুচক্রিকা নিয়ে আলোচনা করি। অণুচক্রিকা দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামে বড় একটা কোষ থেকে উৎপন্ন হয় এবং রক্তরসে ভাসমান থাকে। এটি 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন, অনিয়তাকার, ঝিল্লি আবৃত, সামান্য সাইটোপ্লাজম যুক্ত কিন্তু নিউক্লিয়াসবিহীন। প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 1.5 লাখ থেকে 3 লাখ অণুচক্রিকা থাকতে পারে। আমাদের দেহে প্রতিদিন প্রায় 200 বিলিয়ন বা 20,000 কোটি অণুচক্রিকা উৎপন্ন হয়। রক্তস্রোতে প্রবেশের পর এদের জীবনকাল 5 থেকে 9 দিন। যকৃৎ ও প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে। তাহলে চিন্তা করো, এই মোট 6-7 লাইনের মধ্যে আমরা কতগুলো ইনফরমেশন পড়ে ফেললাম। আরো একবার রিপিট করছি। তাহলে শুরুতেই জানতে হবে অণুচক্রিকা কোত্থেকে উৎপন্ন হয়। অণুচক্রিকা উৎপন্ন হয় দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামে বড় একটা কোষ থেকে। তাহলে এটার নামেই তো আছে মেগা, মেগা মানে বড়, তাহলে মেগা ক্যারিওসাইট নামের একটা বড় কোষ থেকে উৎপন্ন হয়। এটা 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন, অনিয়তকার, মানে এদের আকৃতি কোনো কিন্তু ঠিক নাই, কোনো নির্দিষ্ট শেপ নাই। এরা ঝিল্লি আবৃত, সামান্য সাইটোপ্লাজম যুক্ত কিন্তু নিউক্লিয়াসবিহীন। এক মানে তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা নিউক্লিয়াসবিহীন, অর্থাৎ এখানে নিউক্লিয়াস থাকে না। আমাদের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 1.5 থেকে 3 লাখ অণুচক্রিকা থাকতে পারে। 1.5 লক্ষ থেকে 3 লক্ষ, এটা তোমাদের মনে রাখতেই হবে, এটা একদম ট্রিপল স্টার ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে? প্রতিদিন 200 বিলিয়ন বা 20,000 কোটি অণুচক্রিকা উৎপন্ন হয়। এদের জীবনকাল হচ্ছে মাত্র 5 থেকে 9 দিন এবং এদের ধ্বংস হয় কোথায়? যকৃৎ ও প্লীহার ম্যাক্রোফেজে। ঠিক আছে, আশা করছি তোমরা এই গ্রস ইনফরমেশন গুলো কখনোই ভুলবে না। এখন পড়বো অণুচক্রিকার কাজ। খুবই ইম্পর্টেন্ট কাজ। অস্থায়ী অস্থায়ী প্লেটলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে এরা রক্তপাত বন্ধ করে। অস্থায়ী প্লেটলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে এরা রক্তপাত বন্ধ করে, অর্থাৎ তোমার হাত যদি কোথাও কেটে যায় তখন সাথে সাথে ওইখানে অণুচক্রিকা দৌড় দিয়ে যায়, গিয়ে সেখানে প্লেটলেট প্লাগ সৃষ্টি করে এবং রক্তপাত বন্ধ করে। রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। ক্লটিং ফ্যাক্টর টার্মটা কিন্তু মনে রাখতে হবে। ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে এবং রক্ত জমাটকে ত্বরান্বিত করে। প্রয়োজন শেষে রক্ত জমাট বিগলনেও সাহায্য করে। মনে করো এখন তোমার প্রয়োজন শেষ, তখন সে কি করবে? ওই রক্ত জমাটটাকে গলায় দিবে, ঠিক আছে? এছাড়াও এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। দেহের কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। রক্ত বাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট লাইন। সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। তোমাদের পরীক্ষায় আসবে সেরাটোনিন কি করে। সেরাটোনিনের কাজই হচ্ছে রক্তবাহিকাকে সংকোচন করা। একটা রক্তবাহিকে যদি তুমি সংকুচিত করে দাও তখন সেখান থেকে আর রক্তপাত হতে পারবে না। তাহলে রক্তপাত বন্ধের জন্য অণুচক্রিকা কি করে? সেরাটোনিন ক্ষরণ করে। ফলে সেরাটোনিন তখন রক্তবাহিকাকে সংকুচিত করে, ফলে সেখান থেকে কি হয়? রক্তপাত বন্ধ হয়। স্বাভাবিকের চেয়ে যদি অনেক বেশি অণুচক্রিকা আমাদের বডিতে থাকে তখন রক্তনালিকার ভেতরে অদরকারি রক্ত জমাট সৃষ্টি হয়। তখন সেখান থেকে কি হতে পারে? স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে সেটা বাড়ায় দেয়। ঠিক আছে, আশা করছি অণুচক্রিকার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই টপিকটা তোমাদেরকে আমি গতদিনও বলেছিলাম। রক্তকণিকাগুলোকে কেন রক্তকোষ বলা হয় না? কারণ লোহিত রক্তকণিকার অধিকাংশ রক্তকণিকায় প্রয়োজনীয় কোষ অঙ্গাণু থাকে না। যেমন একটা কোষের মধ্যে কি থাকা জরুরি? নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, তাই না? এগুলার কিছুই লোহিত রক্তকণিকায় নেই। আবার শ্বেত রক্তকণিকা আর অণুচক্রিকাতে আরো অনেক ধরনের কোষ অঙ্গাণু থাকে না এগুলোর মধ্যে থেকেই। তাছাড়াও
খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রক্তকণিকাগুলো নিজেরা বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না। এগুলো মূলত অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। এগুলো মূলত অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং ঘন সংবদ্ধ হয়ে অভিন্ন স্তর সৃষ্টির পরিবর্তে তরল মাতৃকায় ভেসে বেড়ায়। তাই রক্তকণিকাগুলোকে আমরা রক্তকোষ বলতে পারি না। আশা করছি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ছক পড়বো। আমরা এতক্ষণ ধরে 3 ধরনের রক্তকণিকা নিয়ে আলোচনা করেছি, তাই না? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এখন আমরা এগুলা একবার সামারাইজ করব, ঠিক আছে? যেমন লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি ঘনমিটার রক্তে কত? 50 লাখ, এভারেজে 50 লাখ। তারপর উৎসস্থল ভ্রূণাবস্থায় যকৃত, প্লীহা এবং জন্মের পর লাল অস্থিমজ্জা। এবছর অর্থাৎ 2020-21 সালের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, ভ্রূণাবস্থায় লোহিত রক্তকণিকা কোত্থেকে সৃষ্টি হয়? এটার উত্তর হচ্ছে প্লীহা, অথবা অপশনে থাকলে যকৃৎ। ঠিক আছে? ভ্রূণ অবস্থায় অর্থাৎ তুমি যখন মায়ের পেটে ছিলা তখন তোমার লোহিত রক্তকণিকা তৈরি হতো যকৃৎ অথবা প্লীহাতে। এখন তুমি যেহেতু এখন বড় হয়ে গেছো, তোমার লোহিত রক্তকণিকা তৈরি হয় লাল অস্থিমজ্জা থেকে। বোঝা গেছে? আচ্ছা, লোহিত রক্তকণিকার গঠন গোলাকার, দ্বি অবতল, পূর্ণাঙ্গ অবস্থায় নিউক্লিয়াস বিহীন, গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার, স্থূলতা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। এর প্রধান কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা, সাথে এটি অম্ল ও ক্ষারের সমতাও রক্ষা করে। আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এর আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। ঠিক আছে? আচ্ছা, এখন আসি শ্বেত রক্তকণিকা। আমরা তো পড়েছিলাম শ্বেত রক্তকণিকাকে আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্র্যানুলোসাইট। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই তিনটা হচ্ছে গ্র্যানুলোসাইট, তাই না? অর্থাৎ এদের সাইটোপ্লাজমে কি থাকে? দানা থাকে। দেখো, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এই তিনটাই তৈরি হয় হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে। ঠিক আছে? আচ্ছা, এদের সংখ্যাগুলো একবার পড়ে ফেলি। নিউট্রোফিল প্রতি ঘন মিলিমিটার রক্তে থাকে 3 থেকে 5,000, ইউসিনোফিল থাকে 150 থেকে 400টা, বেসোফিল থাকে আরো কম, 0 থেকে 100টা। ঠিক আছে? আচ্ছা, ওদের কাজগুলো একবার পড়বো। নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং এর আয়ুষ্কাল হচ্ছে মাত্র 2 থেকে 5 দিন। অর্থাৎ ও কি করে? যখনই বডিতে কোনো জীবাণু আসে সেটাকে ধ্বংস করে নিজেও কি হয়? মরে যায়। এর জন্য ওর আয়ুষ্কালটাও একটু কম, 2 থেকে 5 দিন। ইউসিনোফিলের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। এর আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন। বেসোফিল, এর আগের দিনও বলেছিলাম, বেসোফিল থেকে খুবই দুইটা ইম্পর্টেন্ট জিনিস নিশ্চিত করে। একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন, দুইটাই হচ্ছে হ দিয়ে, তাই না? হেপারিন আর হিস্টামিন কি করে? রক্তকে রক্তবাহিকার ভেতর জমাট বাঁধতে দেয় না। ঠিক আছে? হেপারিন আর হিস্টামিন কি করে? রক্তকে রক্তবাহিকার ভেতর জমাট বাঁধতে বাধা দেয়। এটার আয়ুষ্কাল হচ্ছে 12 থেকে 15 দিন। আচ্ছা, তাহলে এই গেল আমাদের গ্র্যানুলোসাইট। এখন আসি অ্যাগ্রানুলোসাইট, লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। প্রতি ঘন মিলিমিটার রক্তে লিম্ফোসাইট থাকে 1500 থেকে 2700, আর মনোসাইট থাকে 300 থেকে 800। ঠিক আছে? আচ্ছা, দেখো, এদের উৎসস্থল হচ্ছে প্লীহা, তারপর হচ্ছে লসিকা আর হচ্ছে লাল অস্থিমজ্জা। প্লীহা, লসিকা আর হচ্ছে লাল অস্থিমজ্জা। এরা কিন্তু সাইটোপ্লাজম কি দানাবিহীন, এর জন্য এদের অ্যাগ্রানুলোসাইট বলা হয়, তাই না? আচ্ছা, লিম্ফোসাইটের খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরা অ্যান্টিবডি উৎপন্ন করে এবং এদের আয়ুষ্কাল হচ্ছে মাত্র 7 দিন। মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, এর আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। তাহলে বলো তো, আমরা এই পর্যন্ত দুইটা পেয়েছি না যারা তোমার ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে? একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। আচ্ছা, এখন আসি অনুচক্রিকা। প্রতি ঘন মিলিমিটার রক্তে মাত্রই পড়েছি আমরা 1.5 লক্ষ থেকে 3 লক্ষ অনুচক্রিকা থাকে এবং এর উৎসস্থল হচ্ছে লাল অস্থিমজ্জার বড় মেগা ক্যারিওসাইট, তাই না? এবং এটার প্রধান কাজ হচ্ছে এটা রক্ত জমাটে সহায়তা করে এবং এর আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 9 দিন। তাহলে তোমাদের এই ছকটা খুবই ভালো করে পড়তে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। এখান থেকে একটা ইনফরমেশনও ভুল করা যাবে না।
একদম নিজের নামের মতো করে এটা মুখস্থ করে ফেলতে হবে, যে তুমি নিজের নাম যেহেতু কখনোই ভুলবে না, এগুলো তোমার বলা যাবে না, এগুলো একদম গ্রস ইনফরমেশন। আচ্ছা, এখন একটু এই তিনটার মধ্যে আসলে আমরা পার্থক্যটা একটু আলোচনা করে ফেলি। লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে 50 লাখ, তাই না? আর শ্বেত রক্তকণিকা হচ্ছে মাত্র 5 থেকে 8 হাজার, আর অনুচক্রিকা হচ্ছে 1.5 থেকে 3 লক্ষ। তাহলে লোহিত রক্তকণিকা 50 লক্ষ মানে অনেক বেশি, অনুচক্রিকা আরেকটু কম, 1.5 থেকে 3 লক্ষ। শ্বেত রক্তকণিকা খুবই কম, রক্তে 5 থেকে 8 হাজার। আচ্ছা, লোহিত রক্তকণিকায় প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকলেও যখন এটা হিমোগ্লোবিন সঞ্চিত হয় তখন নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়। শ্বেত রক্তকণিকায় সবসময় নিউক্লিয়াস থাকে, আর অনুচক্রিকায় কখনোই নিউক্লিয়াস থাকে না। জিনিসটা কি মনে থাকবে? লোহিত রক্তকণিকার শুরুর দিকে নিউক্লিয়াস থাকে, কিন্তু যখনই এখানে হিমোগ্লোবিন সঞ্চিত হওয়া শুরু হয় তখন থেকে নিউক্লিয়াসটা কি হয়, বিনষ্ট হয়ে যায়। এবং একটা পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, আর অনুচক্রিকায় কখনোই নিউক্লিয়াস থাকে না, কিন্তু শ্বেত রক্তকণিকায় একমাত্র যেটাতে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন, যার হিমের জন্য লোহিত রক্তকণিকার বর্ণ কি দেখায়, লাল দেখায়। আর বাকি দুইটা অর্থাৎ শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা দুইটাই হচ্ছে বর্ণহীন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল অনেক বেশি, 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কম, 2 থেকে 15 দিন অ্যাভারেজে। অনুচক্রিকা হচ্ছে মাত্র 5 থেকে 9 দিন। ঠিক আছে? লোহিত রক্তকণিকার একটা নির্দিষ্ট আকার আছে, আকৃতি আছে, যেটা হচ্ছে কি দ্বিঅবতল চাকতির মতো। শ্বেত রক্তকণিকা গোলাকার বা অনিয়ত, মানে কোনো নির্দিষ্ট না। সেম, অনুচক্রিকাও অনিয়ত। ঠিক আছে? শ্বেত রক্তকণিকার প্রধান কাজই হচ্ছে গিয়ে সরি লোহিত রক্তকণিকার প্রধান কাজই হচ্ছে অক্সিজেন পরিবহন, শ্বেত রক্তকণিকার রোগ প্রতিরোধ, এবং অনুচক্রিকার প্রধান কাজ রক্ততঞ্চন। তাহলে আশা করছি তোমরা তুলনামূলক এই আলোচনাটা থেকে তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়েছে। এখন এগুলোর মধ্যে তুমি ভালো মতো পার্থক্যটা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসি পরের টপিক। আমরা এখন শিখব রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন, অর্থাৎ ব্লাড ক্লটিং। মানব দেহে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ বাহিকার অন্তঃস্থ প্রাচীর কি থাকে, মসৃণ, এবং রক্তে হেপারিন নামে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড থাকে, তাই না? এটা তো আমরা আগেও পড়েছি। হেপারিন এক ধরনের মিউকোপলিস্যাকারাইড, যা রক্তবাহিকার অভ্যন্তরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। ঠিক আছে? কিন্তু কোনো কারণে যদি আমাদের বডিতে ক্ষত সৃষ্টি হয়, অর্থাৎ মনে করো হাত কেটে গেল, তখন ওই স্থানে রক্তবাহিকার এন্ডোথেলিয়াম কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে কি হবে, রক্তপাত হবে। তখন তো সেই রক্তপাতটাকে আমাদের বন্ধ করতে হবে। ওই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টি হয়, ঠিক আছে, ফাইব্রিন জালক সৃষ্টি হয় এবং ওই ক্ষতস্থানে রক্ত থকথকে পিণ্ডে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রক্ততঞ্চন। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? রক্ততঞ্চন কাকে বলে? কোনো কারণে যদি বডিতে কোথাও ক্ষত সৃষ্টি হয়, তখন রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হবে, সেখান থেকে রক্তপাত হবে। ওই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে ওই জায়গায় ফাইব্রিন জালক সৃষ্টি হয় এবং রক্তটা থকথকে পিণ্ডে পরিণত হয়। এই পুরো প্রসেসটাকে বলা হয় রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। এই প্রক্রিয়ায় অনুচক্রিকা ও রক্তরসে অবস্থিত 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কত ধরনের? 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 4টা ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন ও ক্যালসিয়াম। আর কোনো ক্লটিং ফ্যাক্টরও যদি তোমার মনে না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু এই 4টা মাস্ট তোমার মনে রাখতে হবে। ফ্যাক্টর 1 এর নাম হচ্ছে ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 হচ্ছে প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 3 হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম। এই 4টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর। আসো এখন প্রত্যেকটা ফ্যাক্টরের নাম এবং এদের ভূমিকাগুলো জানি। আচ্ছা, ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেন। এটা একটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। তঞ্চনের সময় এটা ফাইব্রিনে পরিণত হয়। তাহলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে পরিণত হবে এটা। ঠিক আছে? ফ্যাক্টর 2 হচ্ছে প্রোথ্রম্বিন। এটা একটা প্লাজমা প্রোটিন। ভিটামিন কে এর উপস্থিতিতে এটা যকৃতে সংশ্লেষিত হয়। তাহলে তোমার পরীক্ষার সময় যদি আসে যে প্রোথ্রম্বিন
কোন ভিটামিনের উপস্থিতিতে সংশ্লেষিত হয়? ভিটামিন এ নাকি বি নাকি কে না সি? এটার সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে। এবং কোথায় সংশ্লেষিত হয়? বৃক্কে নাকি যকৃতে নাকি পাকস্থলীতে, কোথায়? এটা সংশ্লেষিত হয় যকৃতে। তাহলে প্রথম বিন হচ্ছে ফ্যাক্টর 2, যেটা ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয় এবং রক্ততঞ্চনের সময় এটা থ্রম্বিনে পরিণত হয়। বোঝা গেল? আচ্ছা, ফ্যাক্টর 3 হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এটা বিনষ্ট টিস্যু কোষ বা ভাঙা অণুচক্রিকা থেকে নিঃসৃত হয়। এটি ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। বোঝা গেল? এটা ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আয়ন একাধারে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে এবং অপরদিকে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। তাহলে ক্যালসিয়াম কি করতেছে? থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে এবং প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। ঠিক আছে, এই চারটা ছিল আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর। বাকি ক্লটিং ফ্যাক্টরগুলোর থেকে তোমার ভূমিকাগুলো অত বেশি ইম্পর্টেন্ট না হলেও ফ্যাক্টরগুলোর নাম জানতে হবে। যেমন তোমার পরীক্ষায় আসতে পারে যে ফ্যাক্টর 5 এর নাম কি? ফ্যাক্টর 5 এর নাম হচ্ছে লেবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাক্সেলারিন। ঠিক আছে, এটি কি করে? এটি প্লাজমায় অবস্থিত প্রোটিন জাতীয় এই পদার্থটি প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। ঠিক আছে, আচ্ছা, ফ্যাক্টর 6 বা এক্সেলারিন এটা হচ্ছে প্রকল্পিত। ফ্যাক্টর 7 হচ্ছে স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভার্টিন। এটা প্লাজমায় অবস্থিত প্রোটিনটি থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। ফ্যাক্টর 8 এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফ্যাক্টর 8 এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এটা প্লাজমায় থাকে এবং থ্রম্বোপ্লাস্টিন সৃষ্টিতে সাহায্য করে। ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। প্লাজমায় থাকে এবং থ্রম্বোপ্লাস্টিন সৃষ্টিতে সাহায্য করে। ফ্যাক্টর 12 বা হ্যাগম্যান ফ্যাক্টর, রক্তরসে অবস্থিত এ ফ্যাক্টর ক্যালিক্রেইনকে সক্রিয় করে। ক্যালিক্রেইনকে সক্রিয় করে এবং প্লাজমাকাইনিন নামক পদার্থ সৃষ্টি করে রক্তনালীর ভেদ্যতা ও সম্প্রসারণশীলতা বাড়ায়। আবারও বলছি, ফ্যাক্টর 12 বা হ্যাগম্যান ফ্যাক্টর এটা রক্তরসে অবস্থিত। এটি ক্যালিক্রেইনকে সক্রিয় করে এবং প্লাজমাকাইনিন নামক পদার্থ সৃষ্টি করে রক্তনালীর ভেদ্যতা ও সম্প্রসারণশীলতা বাড়ায়। ফ্যাক্টর 13 বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটি ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় রক্তের নরম তঞ্চন পিণ্ডকে অদ্রবণীয় কঠিন তন্তুতে পরিণত করে। কি করে? রক্তের নরম তঞ্চন পিণ্ডকে অদ্রবণীয় কঠিন তন্তুতে রূপান্তরিত করে। আশা করছি এই 13টা ফ্যাক্টর এবং এদের ভূমিকা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে আমার পরামর্শ হচ্ছে তোমরা প্রত্যেকটা ফ্যাক্টরের নাম এবং এদের ভূমিকাগুলো ভালো করে শিখবে। বিশেষ করে প্রথম 4টি ফ্যাক্টরের নাম এবং ভূমিকা একদম মুখস্থ থাকতে হবে। বাকি ফ্যাক্টরগুলোর নাম এবং যতটুকু পারা যায় এদের ভূমিকাগুলো তোমরা শিখে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলে আসো এখন রক্ততঞ্চন পদ্ধতি। দেহের শারীরবৃত্তিক স্থিতাবস্থার জন্য রক্তবাহিকায় রক্তরস, রক্তকণিকা ইত্যাদির নির্বিঘ্ন প্রবাহ অক্ষুণ্ণ রাখতে রক্তের জমাট বাঁধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে বলা হয় হিমোস্ট্যাসিস। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে হিমোস্ট্যাসিস কি। ইভেন তোমাদের এইচএসসি তেও ক নাম্বার প্রশ্নে আসতে পারে হিমোস্ট্যাসিস বলতে কি বুঝো। তাহলে আমাদের বডিতে যে কোনো ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্তপাত মন্থর ও বন্ধের যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় হিমোস্ট্যাসিস। মানব দেহে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাও হিমোস্ট্যাসিসের অংশ। তাহলে আসো এখন আমরা এই প্রক্রিয়ার ধাপগুলো সম্পর্কে একটু জানি। দেহের কোনো স্থান কেটে গেলে বা বিনষ্ট হলে সেই স্থানের টিস্যু থেকে রক্ত বেরিয়ে আসে এবং বাতাসের সংস্পর্শে এসে হেপারিন নিষ্ক্রিয় হয়। আমরা তো আগেই জেনেছি তাই না, যে আমাদের রক্তবাহিকার অভ্যন্তরে থাকে হেপারিন, যার কারণে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না। এখন এই হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেল, তাহলে রক্ত জমাট বাঁধতে আর কোনো বাধা থাকলো না। বাতাসের সংস্পর্শে এসে থ্রম্বোসাইট বা অণুচক্রিকা বিদীর্ণ হয় এবং তা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের লিপোপ্রোটিন এনজাইম বেরিয়ে রক্তরসে চলে আসে।
থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের ক্যালসিয়াম আয়নের সহায়তায় রক্তের নিষ্ক্রিয় প্রথ্রম্বিন এনজাইমকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। তাহলে আমাদের রক্তরসে আছে নিষ্ক্রিয় প্রথ্রম্বিন। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সহায়তায় এই নিষ্ক্রিয় প্রথ্রম্বিন এনজাইমকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। সক্রিয় থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজেন প্রোটিনকে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমারে পরিণত করে। বোঝা গেছে? এই যে থ্রম্বিন সেটা আমাদের ফাইব্রিনোজেন প্রোটিনকে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমারে পরিণত করে। এই ফাইব্রিন মনোমার অনেকগুলো যুক্ত হয়ে জালকের মতো তৈরি করে ফাইব্রিন পলিমার। একে রক্ত জমাট বাঁধানোর কাঠামো বা কঙ্কাল বলা হয়। রক্ত জমাট বাঁধানোর কাঠামো বা কঙ্কাল কাকে? ফাইব্রিন পলিমারকে। সবাই কি বুঝতে পেরেছো? থ্রম্বিন ফাইব্রিনোজেন প্রোটিনকে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমারে পরিণত করলো। মনোমার মানে ছোট একক। তাহলে অনেকগুলো মনোমার মিলে তৈরি করবে ফাইব্রিন পলিমার। এটাই হচ্ছে রক্ত জমাট বাঁধানোর কাঠামো বা কঙ্কাল। ফাইব্রিন জালকের মধ্য দিয়ে রক্ত নির্গত হওয়ার সময় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তের তরল অংশ এবং অন্যান্য উপাদান কি হবে? আটকে যাবে। ফলে রক্ত জমাট বাঁধে আর রক্তক্ষরণ হয় না। লোহিত রক্তকণিকা আটকে যাওয়ায় জমাট বাঁধা অংশটা কি হবে? লালচে দেখাবে। সবাই কি বুঝতে পারছি? রক্তের যত সব কণিকা আছে, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অন্যান্য উপাদান, সবকিছু এই ফাইব্রিন জালকে আটকে যায়। তখন আর রক্তক্ষরণ হতে পারে না। জমাট বাঁধা শেষ হলে জমাট বাঁধা অংশ থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে সেটাকে বলা হয় সিরাম। সিরামের গঠন অনেকটা রক্তরসের মতোই, তবে এতে ফাইব্রিনোজেন বা প্রথ্রম্বিন থাকে না। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। সিরাম আর রক্তরসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হচ্ছে সিরামের মধ্যে ফাইব্রিনোজেন বা প্রথ্রম্বিন থাকে না। ফাইব্রিন জমাট সাময়িক। রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলেই নতুন টিস্যু কোষ সৃষ্টির জন্য প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়। তাই তোমরা এটা জেনে রাখো, প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়। এই যে এখানে দেখো ধাপগুলো দেয়া আছে, আমরা আসো একবার রিভাইজ করি। ধাপ 1 এ বিনষ্ট অণুচক্রিকা ও টিস্যু কোষজাত উপাদান, এগুলো থেকে বের হবে কি? থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। থ্রম্বিন ফাইব্রিনোজেনকে পরিণত করবে ফাইব্রিন মনোমারে। অনেকগুলো ফাইব্রিন মনোমার মিলে তৈরি করবে ফাইব্রিন জালক, যেখানে কি হবে? রক্ত জমাট বাঁধবে। সবাই কি বুঝতে পেরেছো? আশা করছি তোমরা রক্ত জমাট বাঁধার পুরো প্রসেসটা ভালো মতো ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এখন দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে সেটাকে বলা হয় রক্ততঞ্চনকাল। দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে সেটা হচ্ছে তঞ্চনকাল। মানুষের স্বাভাবিক রক্ততঞ্চনকাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। তবে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের ক্ষেত্রে এই সময়টা আরেকটু বেশি হতে পারে। ঠিক আছে? আর রক্তক্ষরণকাল মানে কোনো বাহ্যিক প্রয়োগ ছাড়াই প্রথম রক্ত নির্গত হওয়ার শুরু থেকে জমাট বাঁধা পর্যন্ত সময়কে বলা হয় রক্তক্ষরণকাল। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। খুবই ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন। মানুষের স্বাভাবিক রক্ততঞ্চনকাল হচ্ছে 3 থেকে 8 মিনিট, আর স্বাভাবিক রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। তোমরা কিন্তু দুইটা আবার এলোমেলো করে ফেলো না, ঠিক আছে? সবাই এটা মনে রাখবে। চলে আসি পরবর্তী টপিক, রক্ততঞ্চনের তাৎপর্য। দেখো, আমাদের বডিতে যদি কোনো রক্তবাহিকা কেটে যায় সেখান থেকে রক্তপাত হতে থাকবে, ফলে রক্তের আয়তন কমতে থাকবে। এখন আমাদের বডিতে রক্তের তো অনেক কাজ। আমাদের বডি থেকে যদি ক্রমাগত রক্ত বের হয়ে যায় তখন সেই কাজগুলো কি আর হবে? যেমন রক্ত প্রাণীদেহে কি করে? খাদ্যবস্তু সরবরাহ করে, গ্যাসীয় বস্তুর পরিবহন করে, রেচন বস্তু অপসারণ করে, হরমোন বহন করে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। তাই যদি দেহের রক্তের পরিমাণ কমে যায় তখন নানা রকম শারীরবৃত্তীয় সমস্যা দেখা দেয়। এমনকি অনেক বেশি রক্তক্ষরণে প্রাণীর মৃত্যুও হতে পারে। তাই রক্ততঞ্চন প্রক্রিয়া ছিন্ন রক্তবাহিকা থেকে রক্তক্ষরণ বন্ধ করে দেয় এবং এই সব ধরনের সমস্যা কি করে? রোধ করে। তাহলে তোমরা বুঝতেই পারছো রক্ততঞ্চন আমাদের বডির জন্য কত ইম্পর্টেন্ট, কত সিগনিফিকেন্ট, তাই না? আচ্ছা, এখন একটা খুবই কমন প্রশ্ন, কেন রক্তনালীর ভেতরে রক্ততঞ্চন হয় না? রক্ত অমসৃণ তল বা বিনষ্ট টিস্যু কোষ বা বাতাসের সংস্পর্শে এলে তখন কি হবে? অণুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়, ফলে রক্ততঞ্চনের সূত্রপাত ঘটে।
কিন্তু আমাদের বডির মধ্যে যে রক্তনালী সেটার অন্তর্গাত্র কি হয়, মসৃণ, এবং রক্ত বাতাসের সংস্পর্শে না আসায় অণুচক্রিকা থেকে কোনো থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় না, ফলে আমাদের বডির ভেতরে কোনো রক্ততঞ্চনও হয় না। সবাই কি বুঝতে পেরেছো? আমাদের আমাদের বডির ভেতরে রক্তবাহিকাগুলোর যে অন্তর্গাত্র সেটা খুবই মসৃণ, এবং রক্ত কি বাতাসের সংস্পর্শেও আসে না, ফলে অণুচক্রিকা থেকে কোনো থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় না, ফলে আমাদের বডিতে রক্ততঞ্চন ঘটে না। রক্তনালীর ভেতরে রক্তের গতি রক্ততঞ্চনের সহায়ক নয়। আমাদের বডির ভেতর কিন্তু সারাক্ষণ ব্লাড ফ্লো হচ্ছে, তাই না? এই ব্লাড ফ্লোটাই আমাদের রক্ততঞ্চন করতে দেয় না। রক্তে হেপারিন নামে এক ধরনের তঞ্চন নিরোধক পদার্থ বা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। এই ইংলিশ টার্মটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না, অর্থাৎ তঞ্চন নিরোধক পদার্থ। আমাদের বডির এরকম একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে হেপারিন। হেপারিন কোত্থেকে নিঃসৃত হয়? হেপারিন নিঃসৃত হয় রক্তের বেজোফিল ও যোজক টিস্যুর মাস্ট কোষ থেকে। হেপারিন প্রথ্রম্বিন থেকে থ্রম্বিনের উৎপাদনে বাধা দিয়ে রক্ততঞ্চন রোধ করে। তাহলে হেপারিন সম্পর্কে আমরা কি কি ইনফরমেশন জানলাম? এটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ততঞ্চন নিরোধক পদার্থ। এটা নিঃসৃত হয় রক্তের বেজোফিল আর যোজক টিস্যুর মাস্ট কোষ থেকে। এবং এটা কি করে? এটা প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন উৎপাদনে বাধা দেয়, ফলে রক্ততঞ্চন হয় না। তাহলে আশা করছি সবাই তোমরা এই ইনফরমেশন গুলা বুঝতে পেরেছো। এখন আসো প্লাজমা ও সিরামের পার্থক্য নিয়ে একটু আলোচনা করি। প্লাজমা হচ্ছে রক্তের জলীয় অংশ, ঠিক আছে? স্বাভাবিক রক্তের জলীয় অংশকে আমরা বলি প্লাজমা, আর তঞ্চিত রক্তের তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশকে আমরা বলি সিরাম। সবাই কি জিনিসটা বুঝতে পেরেছো? স্বাভাবিক রক্তের জলীয় অংশ হচ্ছে প্লাজমা, আর তঞ্চিত রক্তের তঞ্চন পিণ্ড থেকে যে জলীয় অংশ বের হয় সেটা হচ্ছে সিরাম। প্লাজমাতে বিভিন্ন প্রকার রক্তকণিকা থাকে, কিন্তু সিরামে কোনো রক্তকণিকা থাকে না। প্লাজমাতে ফাইব্রিনোজেন থাকে, কিন্তু সিরামে কোনো ফাইব্রিনোজেন থাকে না। প্লাজমায় তঞ্চন ধর্ম উপস্থিত থাকে, অর্থাৎ প্লাজমা থেকে পরবর্তীতে কি হতে পারে, রক্ততঞ্চন হতে পারে, কিন্তু সিরামে কোনো তঞ্চন ধর্ম অনুপস্থিত। তার মানে কি? মানে যেহেতু রক্ত তঞ্চনের পরে সিরাম গঠিত হয়, এর জন্য এখানে আর কোনো তঞ্চন ধর্ম থাকে না। রক্তবাহিকার গহ্বর ও হৃৎপ্রকোষ্ঠে অবস্থান করে প্লাজমা, আর সিরাম সাধারণ অবস্থায় দেহের মধ্যে থাকে না। অবশ্যই, কারণ সিরাম কি কোথাও কেটে গেলে সেখান থেকে যখন আমাদের রক্ত তন্ত্রিত হয় তখন সেখান থেকে তোমার সিরাম বের হয়, সেটা অবশ্যই কি দেহের বাইরে। তাই সিরাম কি দেহের বাহিরে থাকে, আর প্লাজমা কোথায় থাকে? রক্তবাহিকার গহ্বর ও হৃৎপ্রকোষ্ঠে। তাহলে তুমি এই জিনিসটা ভালো করে রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক শিখবো, লসিকা বা লিম্ফ। লসিকা বা লিম্ফ টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে বলে লসিকা। লসিকা একটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে ক্লিয়ার ওয়াটার। ক্লিয়ার ওয়াটার মানে তরল পদার্থ, তাই না? তাহলে লসিকা হচ্ছে টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থ। আমাদের বডিতে ঠিক কি পরিমাণ লসিকা থাকে? 4 থেকে 8 লিটার। আমরা আগে পড়েছি আমাদের বডিতে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, তাহলে লসিকা কত? 4 থেকে 8 লিটার, ঠিক আছে? আচ্ছা, লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস, এটুকু মনে রাখলেই হবে। লসিকার উপাদান। লসিকায় প্রধানত 2 ধরনের উপাদান দেখা যায়, একটা হচ্ছে কোষ উপাদান আর একটা হচ্ছে কোষবিহীন উপাদান, ঠিক আছে? একটা কোষ উপাদান, একটা কোষবিহীন উপাদান। কোষ উপাদানের মধ্যে প্রধানত থাকে হচ্ছে শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমাদের পরীক্ষা আসতে পারে যে লসিকার প্রধান উপাদান কি, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট। সামান্য পরিমাণে লোহিত রক্তকণিকা দেখা গেলেও এখানে কোনো অণুচক্রিকা থাকে না, ঠিক আছে? এই যে কিছু পরিমাণ লোহিত রক্তকণিকা দেখা গেলেও অণুচক্রিকা সম্পূর্ণরূপে অনুপস্থিত। প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় 50 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। তাহলে এটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো একটা ইনফরমেশন যে প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় কি পরিমাণ লিম্ফোসাইট থাকে। অ্যান্সার হচ্ছে 500 থেকে 75,000, ঠিক আছে? আসলে এর উপাদানগুলো আরেকটু জানি। কোষবিহীন উপাদান।
কোষবিহীন উপাদানের মধ্যে দেখো 94%ই হচ্ছে পানি, বাকি 6% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আছে শর্করা। প্রতি 100 মিলিলিটার লসিকায় শর্করা বা গ্লুকোজ হচ্ছে 120 থেকে 132 গ্রাম। প্রোটিনের মধ্যে লসিকায় প্রধানত থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এনজাইম এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবডি। লিপিডের মধ্যে প্রধানত থাকে কাইলোমাইক্রন হিসাবে ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। লসিকায় লিপিড থাকে, এর মধ্যে প্রধানত থাকে হচ্ছে ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিড, যা কি হিসেবে থাকে? কাইলোমাইক্রন হিসাবে। ঠিক আছে। আচ্ছা, চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং তখন লসিকা দুধের মতো সাদা দেখায়। ঠিক আছে। তুমি যদি খুবই ফ্যাট জাতীয় কিছু খাও, যেমন আমরা যে ফাস্ট ফুড খাই, বার্গার্স, তারপর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ, এরকম তেলযুক্ত চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখন লসিকা সাদা, দুধের মতো সাদা দেখায়, তখন সেই লসিকাকে বলা হয় কাইল। ঠিক আছে। সাধারণত মোট কঠিন অংশের মধ্যে কাইল থাকে 5 থেকে 15%। ঠিক আছে। এছাড়াও রেচন বজ্রের মধ্যে লসিকায় কি থাকতে পারে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। অন্যান্য বস্তুর মধ্যে গ্লুকোজ, জীবাণু, ক্যান্সার কোষ, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডও থাকতে পারে। আচ্ছা, এখন আসো লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র দুইটা প্রধান উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার লসিকা নালী, একটা হচ্ছে লসিকা গ্রন্থি। আসো এখন লসিকা নালী সম্পর্কে জানি। লসিকা নালী প্রধানত দু ধরনের। ঠিক আছে। একটা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালী, একটা হচ্ছে বহির্মুখী লসিকা নালী। অন্তর্মুখী লসিকা নালী, আসলে একটু নাম থেকে যদি রিলেট করে জানি, অন্তর্মুখী মানে কি? ভেতরের দিকে আসতেছে, তাই না? তাহলে যেসব নালী মাধ্যমে লসিকা লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হয়, মানে পুরো বডি থেকে লসিকা গ্রন্থির দিকে লসিকা নিয়ে আসে যেসব নালী, সেটা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালী। আর বহির্মুখী তাহলে কি? তার অপোজিট। তার মানে এসব নালিকার মাধ্যমে লসিকা গ্রন্থি থেকে লসিকা রস অন্যত্র প্রবাহিত হয়। তাহলে একটা তোমার বডি থেকে লসিকা গ্রন্থিতে নিয়ে আসছে, আরেকটা গ্রন্থি থেকে লসিকা বডির অন্যত্র পরিবাহিত করছে। তাহলে একটা অন্তর্মুখী, আরেকটা বহির্মুখী। ঠিক আছে। আচ্ছা, এখন দেহের সকল লসিকা নালী প্রধানত দুইটা নালীতে মিলিত হয়। একটা হচ্ছে ডান লসিকা নালী, মাথা ও গলার ডান দিক, তারপর হচ্ছে ডান বাহু এবং বক্ষ অঞ্চলের ডান দিক থেকে অবস্থিত লসিকা নালীগুলো মিলে ডান লসিকা নালী গঠন করে। এবং এই সবগুলো নালী মিলে কোথায় ড্রেন করবে? ডান সাবক্লাভিয়ান শিরা ও ডান অন্তঃজুগুলার শিরার সংযোগস্থলে অবস্থিত শিরাতন্ত্রে। কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? আরো একবার বলতেছি। মাথা, গলার ডান দিক, ডান বাহু এবং বক্ষ অঞ্চলের ডান দিক থেকে অবস্থিত লসিকা নালীগুলো মিলে ডান লসিকা নালী গঠন করে। এবং এই লসিকা নালী ডান সাবক্লাভিয়ান শিরা, ডান অন্তঃজুগুলার শিরার সংযোগস্থলে অবস্থিত শিরাতন্ত্রের সাথে যুক্ত। এই যে এটা হচ্ছে ডান লসিকা নালী। তোমরা যদি খেয়াল করো, আমাদের বডির যেসব ডান সাইড আছে, মাথা এবং গলা ডান দিক, ডান বাহু, বক্ষ অঞ্চলের ডান দিক, সব দিকের নালীগুলো মিলে তৈরি করে ডান লসিকা নালী, এবং সেটা ড্রেন করে ডান সাবক্লাভিয়ান শিরা ও ডান অন্তঃজুগুলার শিরার সংযোগস্থলে অবস্থিত শিরাতন্ত্রে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে থোরাসিক লসিকা নালী। এটা হচ্ছে আমাদের দেহের নিম্নাংশ এবং বাম দিকের লসিকা নালীগুলো মিলে থোরাসিক লসিকা নালী গঠন করে, এবং এটা ড্রেন করে বাম সাবক্লাভিয়ান ও বাম অন্তঃজুগুলার শিরার সংযোগস্থলে অবস্থিত শিরাতন্ত্রে। বুঝতে পেরেছি? আচ্ছা, পৌষ্টিক নালী অঞ্চলে লসিকা নালীগুলো সুবিকশিত এবং অভ্যন্তরে সূক্ষ্ম লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়াল। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু নেই, চলে আসি লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড। খুবই ইম্পর্টেন্ট টপিক, লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড। আচ্ছা, লসিকা নালীতে কিছুটা পর পর গোলাকার বা বৃত্তাকার কিছু স্ফীত অংশ দেখা যায়। গোলাকার বা বৃত্তাকার, এদেরকে বলা হয় লসিকা গ্রন্থি, লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড। আমাদের বডিতে প্লিহা, টনসিল, অস্থিমজ্জা, থাইমাস ইত্যাদি উল্লেখযোগ্য লসিকা গ্রন্থি। মানবদেহের ঘাড়ে, বগলে, কুচকিতে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে। মানবদেহে লসিকা গ্রন্থির সংখ্যা প্রায় 400 থেকে 700। চারটা লাইনের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা শিখলাম। আরো একবার তোমাদেরকে বলি,
লসিকা নালীতে কিছুক্ষণ পর পর দেখবা গোলাকার বা বৃত্তাকার স্ফীত অংশ থাকে। এই স্ফীত অংশগুলোকে বলা হয় লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড। আমাদের বডির কিছু ইম্পর্টেন্ট লসিকা গ্রন্থি মানে লিম্ফ নোড হচ্ছে প্লিহা, টনসিল, অস্থিমজ্জা এবং থাইমাস। মানবদেহের ঘাড়ে, বগলে, কুঁচকিতে অনেক বেশি লসিকা গ্রন্থি থাকে এবং লসিকা গ্রন্থির সংখ্যা প্রায় 400 থেকে 700। এই লসিকা গ্রন্থি কি করে? ফিল্টার হিসেবে কাজ করে লসিকায় অবস্থিত বিভিন্ন জীবাণু, ক্ষতিকর কোষ এগুলোর হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। এছাড়াও এরা লিম্ফোসাইট গঠন করে, ব্যাকটেরিয়া অপসারণ করে, অ্যান্টিবডি উৎপাদন করে। এরকম অনেক ধরনের কাজ লসিকা করে থাকে। আসলে কিছু লসিকা গ্রন্থির সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বর্ণনা শিখি। একটা ইম্পর্টেন্ট এবং মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা। দেহ তরলের ভারসাম্য রক্ষায় এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। প্লিহা কোথায় থাকে? প্লিহা থাকে পাঁজরের নিচে, পাকস্থলীর উপরে, উদরের বাম ঊর্ধ্ব প্রকোষ্ঠে। আবারও বলছি, আমাদের পাঁজরের নিচে, পাকস্থলীর একটু উপরে, উদরের বাম ঊর্ধ্ব প্রকোষ্ঠে। তাহলে আমাদের বাম সাইডে থাকে প্লিহা। পরিণত মানুষের প্লিহা প্রায় 5 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট এবং ওজনে 150 গ্রাম। কালচে বর্ণের নরম প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। কত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তাহলে প্লিহা দেখতে কিরকম? কালচে বর্ণের এবং নরম। কালচে বর্ণের নরম প্লিহাকে আমরা বলি রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক। এটি প্রায় 300 মিলিলিটার রক্ত জমা রাখে। প্লিহা রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লিহায় ধ্বংসপ্রাপ্ত হয়। এটা জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। তাহলে তোমরা কি মোটামুটি বুঝতে পেরেছো প্লিহা আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ? প্লিহার মধ্যে প্রায় 30 মিলিলিটার রক্ত জমা থাকে। আমাদের বডিতে যখন রক্তের প্রয়োজন হয়, প্লিহা এই অতিরিক্ত রক্ত কি করে? যোগান দেয়। প্লিহা রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে। যে কোনো ধরনের ক্ষতিকর পদার্থকে কি করে? ছেঁকে আলাদা করে দেয়। অধিকাংশই রোহিত রক্তকণিকা প্লিহায় ধ্বংসপ্রাপ্ত হয়। এটা জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। বোঝা গেছে? তাহলে চলে আসি টনসিল। মুখ হাঁ করলে গলার ভেতরে ডান ও বাম দিকে ছোট বলের মতো যে গঠন দেখা যায় সেটা হচ্ছে টনসিল। অর্থাৎ ডান ও বাম দিকে ছোট বলের মতো গঠন। ঠিক আছে? টনসিল এক ধরনের লসিকা গ্রন্থি। এরা জীবাণু আক্রমণের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরোধ গড়ে তোলে। কত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। টনসিল জীবাণু আক্রমণের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরোধ গড়ে তোলে। এরা প্রচুর পরিমাণে লিম্ফোসাইট সৃষ্টি করে, যা মুখে প্রবেশকৃত ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তবে অনেক সময় টনসিল নিজে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে ফুলে যায়, তাই না? অনেক সময় এরকম হয়েছে না আমাদের ছোটবেলায় যে টনসিল ফুলে গেছে? এটাকে বলা হয় টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ। মানুষ ফাইলেরিয়া কৃমি দ্বারা আক্রান্ত হলে লসিকা নালী ও লসিকা গ্রন্থিতে লসিকা প্রবাহ বাধাগ্রস্ত হয়। চিন্তা করো, ফাইলেরিয়া কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে আমাদের লসিকা নালী অথবা লসিকা গ্রন্থি। তখন ওই কৃমিগুলো জমে আমাদের লসিকা প্রবাহে কি করতেছে? বাধা সৃষ্টি করতেছে। ফলে সংশ্লিষ্ট অঙ্গে লসিকা নালী ও গ্রন্থিগুলো কি হবে? অস্বাভাবিকভাবে ফুলে যাবে। এই রোগকে বলা হয় গোদ রোগ বা এলিফ্যান্টিয়াসিস। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গোদ রোগ বা এলিফ্যান্টিয়াসিস কোন কি বলে এটাকে, কৃমি দিয়ে হয়ে থাকে বা কোন জীবাণু দিয়ে হয়ে থাকে? তার উত্তর হচ্ছে ফাইলেরিয়া কৃমি বা উশেরেরিয়া ব্যানক্রফটি। অবশ্যই ইংলিশ নামটা তোমাদের মনে রাখতে হবে, উশেরেরিয়া ব্যানক্রফটি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো লসিকার সংবহন বা সার্কুলেশন অফ লিম্ফ। লসিকা রক্তের কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে কোষের আন্তঃকোষীয় স্থানে আসে। সেখান থেকে লসিকা জালকে প্রবেশ করে। লসিকা জালক থেকে লসিকা নালীতে, সেখান থেকে থোরাসিক লসিকা নালী ও ডান লসিকা নালীতে প্রবেশ করে। এই নালী থেকে লসিকা সাবক্লাভিয়ান শিরার মাধ্যমে রক্তে ফিরে আসে। তাহলে এটা তোমরা একবার রিডিং নিয়ে ফেলবা, এখানে বোঝার মতো তেমন কিছু নাই। চলে আসি লসিকার কাজ। দেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ লসিকার মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। যেমন টিস্যুর ফাঁকা স্থান থেকে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে। যেসব স্নেহকণা ও উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কণা কৌশিক নালীর বাধা অতিক্রমে অক্ষম, সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে কি মনে রাখতে হবে? যেসব স্নেহকণা ও উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কণা
কোষিক নালীতে বাধাপ্রাপ্ত হতো সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। যেসব টিস্যু যেসব টিস্যু কোষে রক্ত পৌঁছাতে সক্ষম নয় সেখানে লসিকা অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করে। অন্ত্র থেকে স্নেহ পদার্থ শোষিত হয়ে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আমাদের বডির যাবতীয় স্নেহ পদার্থ লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। লসিকায় উৎপন্ন শ্বেত রক্তকণিকা দেহের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। লসিকা ও লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লসিকা রক্ত সংবহনের এক অংশ থেকে অন্য অংশে তরল পদার্থ পরিবহনের মাধ্যমে দেহরসের পুনর্গঠনে অংশ নেয়। বিভিন্ন অঙ্গে টিস্যুর সাংগঠনিক অখণ্ডতা রক্ষায় লসিকা বিশেষ ভূমিকা পালন করে। টিস্যু থেকে টিস্যু রসের প্রায় 10% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। তাহলে আশা করছি তোমরা লসিকার কাজগুলো বুঝতে পেরেছো। এটা একবার রিডিং পড়ে ফেলবা। আসো আমরা এখন রক্ত ও লসিকার পার্থক্য করি। রক্তের বর্ণ হচ্ছে লাল বর্ণ, অবশ্যই এটা আমরা সবাই জানি। অপরদিকে লসিকা হচ্ছে বর্ণহীন পরিবহন টিস্যু। রক্তনালীতে সুনির্দিষ্ট চাপে পরিবাহিত হয়, অন্যদিকে লসিকা নালীতে কোনো চাপ থাকে না, অর্থাৎ লসিকা নালীতে চাপহীনভাবে প্রবাহিত হয়। রক্তের উপাদান হচ্ছে প্লাজমা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। অপরদিকে লসিকা প্লাজমা ও শ্বেত রক্তকণিকা নিয়ে গঠিত। ঠিক আছে। আচ্ছা, রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন, কিন্তু লসিকাতে কি কোনো হিমোগ্লোবিন থাকে? যদি হিমোগ্লোবিন থাকতো তাহলে লসিকাও কি লাল বর্ণের হতো, বাট লসিকা তো বর্ণহীন, তার মানে লসিকাতে কোনো হিমোগ্লোবিন থাকে না। রক্তের মধ্যে অধিক পরিমাণে প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে। অপরদিকে লসিকাতে অল্প পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম আর ফসফরাস থাকে। রক্তের মাধ্যমে কি পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে শ্বসন গ্যাস ও খাদ্যসার, বিশেষ করে শর্করা ও আমিষ, খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, পরিবাহিত হয়। আর লসিকার মাধ্যমে বর্জ্য পদার্থ ও খাদ্যসার মানে লিপিড পরিবাহিত হয়। তাহলে এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রক্তের মাধ্যমে দুই ধরনের খাদ্যসার পরিবাহিত হয়, একটা হচ্ছে শর্করা ও আমিষ মানে কার্বোহাইড্রেট আর প্রোটিন, আর লসিকার মাধ্যমে লিপিড বা চর্বি পরিবাহিত হয়। সবাইকে এটা বুঝতে পেরেছো? আশা করছি তোমরা রক্ত আর লসিকার পার্থক্যটা ভালো মতো বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ। আগামী এপিসোডে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।